আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত জীবনের ৯ বছরের অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো এবং এগুলো রেড অ্যালার্ট হিসেবে আমি অল টাইম বলে থাকি ছেলে মেয়েদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কিছু কৌশল আছে, কিছু স্ট্র্যাটেজি আছে। অনেকগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাবো। এর আগে আমি কিছু ইনফরমেশন দিলাম যে একক ভর্তি পরীক্ষা হবে কিনা, অলরেডি ভিডিও আছে। এটা মূলত সেকেন্ড টাইম ব্যাচের পিডিএফ ফাইল, তাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এই পিডিএফ ফাইলে এইগুলো আছে। তো স্বাভাবিকভাবে এইখান থেকে আমি আপনাদের কিছু জিনিস জানাবো রেড অ্যালার্ট রিলেটেড জায়গাটাতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে বা এই জিনিসগুলো করতে হবে। আপনি যদি মনে করেন যে শর্টকাট কোনো রাস্তা আছে, আসলে বিষয়টা এমন না, শর্টকাট কোনো রাস্তা নেই। আপনাদের আমি কিছু কথা বলবো, এই কথাগুলো শোনেন, আপনাদের অবভিয়াসলি কাজে আসবে। তো তার আগে আপনাদের একটা ভয়ঙ্কর তথ্য দেখাই, এই তথ্যগুলো আপনাদের দরকার। এই হচ্ছে পাশ ফেল, মানে পুরা আমল নামা যেটাকে বলা হয়। যারা এইচএসসি পরীক্ষা দেন, এই যে আপনারা এভাবে এইচএসসি পরীক্ষা দিয়েছেন বিগত বছরগুলোতে, আমি জানি এর পরবর্তী বছর 23 সালের শিক্ষার্থীরা এখানে ইনফরমেশন অ্যাড হবে। 24, 25, 26, 27 পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরা এই ভিডিওগুলো দেখতে পারো। তোমরা দেখো, এই হচ্ছে ডাটা। হ্যাঁ, এই হচ্ছে ডাটা। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের পাশ ফেলের হার, যেখানে প্রায়, এখানে খেয়াল করলেই বোঝা যাবে, এই যে এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র, প্রায় 90% ছেলে মেয়ে ফেল। সেটা এক বছরের ডাটা না, প্রত্যেক বছরের সেম অবস্থা, 90% ছেলেমেয়েরা ফেল। অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 50%-এর উপরে ছেলে মেয়ে, প্রায় 50, 70, 80 এরকম ছেলেমেয়েরা ফেল করতেছে, যেখানে আলাদা কোনো পাস মার্ক নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অনুরূপভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে ফেলের যে হার, ওই সেম একই। মানে আমি যদি অ্যাভারেজে বলি আপনাদের, সর্বোচ্চ 90% ছেলে মেয়ে ফেল করে এবং সর্বনিম্ন মিনিমাম 50% ছেলেমেয়েরা ফেল করা মানে কি ন্যূনতম 40 পায় না। আর কেন পায় না, এই বিষয়গুলো আমি একটু আপনাদের আলোকপাত করতে চাই, যেটা কিনা রেড অ্যালার্টে আমি আর কি এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি। তো যাই হোক, মূল কথায় আসি। আসলে যে বিষয়গুলো আমি আপনাদের জানাবো রেড অ্যালার্টে যে বিষয়গুলো আছে, এর মধ্যে অন্যতম বিষয় যেটা, পরিস্থিতি যেমনই হোক না কেন, যত খারাপ পরিস্থিতি হোক আর ভালো পরিস্থিতি হোক, আপনি যে অবস্থায় থাকেন না কেন, লিখিত কোনো ঘোষণা ছাড়া আপনি কোনো নিউজ চূড়ান্ত হিসেবে নেবেন না। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে তার আগে দেখবেন এ বিশ্ববিদ্যালয় এর সিদ্ধান্ত নিয়েছে, 2 দিন পর চেঞ্জ। মানে একজন স্যার মুখে এক কথা বলে আর একজন আবার আর এক কথা বলে। ভিসি স্যার এখন এক কথা বললো, পরে দেখেন নিউজে আর একটা জিনিস হয়েছে। এই যে বিভিন্ন ধরনের নিউজ আপনারা বিভিন্ন মিডিয়া থেকে পান, আপনারা কল্পনাও করতে পারবেন না, গার্ডিয়ানদের উদ্দেশ্য বলি, শিক্ষার্থীদের উদ্দেশ্য বলি, আপনারা কল্পনাও করতে পারবেন না এইটা আপনাকে মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলবে, এটা আপনার ধারণার মধ্যেও নাই। তো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, একাধারে তো নিউজ মিডিয়া এগুলো আছে, আর আপনারা বিভিন্ন গ্রুপে আছেন, বিভিন্ন ইউটিউব চ্যালেঞ্জ আমরা চ্যানেলে ভিডিও করি, আপনারা দেখবেন দুনিয়ার উদ্ভট টাইপের ভিডিও। আমি এখানে ভিডিও তৈরি করতেছি জাস্ট নিজের দায়বদ্ধতার জায়গা থেকে। আমি জাস্ট স্পষ্ট কিছু SMS দিতেছি। এখানে আমার কথা অনেকের খারাপ লাগতেই পারে, কারণ আমি অলরেডি আমার অভিজ্ঞতা হয়ে গেছে, অনেকেই নেগেটিভ কমেন্ট করেন। তো ওই জিনিসগুলোর কারণে কিন্তু আমি অলমোস্ট বাদ দিয়েছিলাম ভিডিও করা, কিন্তু পরবর্তীতে কয়েকজনের গার্ডিয়ানের, স্পেশালি গার্ডিয়ানদের আমি ধন্যবাদ জানাবো। তারা আমাকে অল টাইম অনুপ্রেরণা দেয় যে আপনি অল টাইম সৎ কথা বলেন, অথবা দেখা যাচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। তো তাদের জন্যই মূলত আবার ফিডব্যাক চলে আসা বা এভাবে তৈরি করে যাওয়া, যে না, ভালো মানুষের উপকৃত হবে, যারা জিনিসগুলোকে বিশ্বাস করবে না তাদের হিসাব আলাদা। তো যেটা বলি, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ অন্যান্য জায়গাগুলোতে আমাদের দেশের প্রেক্ষাপট যেটা, মানে চূড়ান্ত সিদ্ধান্তর আগে কতগুলো যে সিদ্ধান্ত আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এ কারণে লিখিত কোনো সিদ্ধান্ত ছাড়া আপনারা কোনো ধরনের নিউজকে চূড়ান্ত হিসাবে নেবেন না। যে সিদ্ধান্ত তারা নিবে, সাপোজ ধরেন কোনো একটা বিশ্ববিদ্যালয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট টাইম বন্ধ করে, মানে সেকেন্ড টাইম বন্ধ করে দিয়েছে, আমি কি কিছু করতে পারছি? কি করতে পারছি? সর্বোচ্চ সমাবেশ ডাকতে পারছি, আন্দোলন করতে পারছি, মানববন্ধন করতে পারছি, অথবা রুমের মধ্যে বসে কান্নাকাটি করছি, অথবা মাথার চুল ছিঁড়ে ফেলছি আগে। এর বাইরে কি কোনো কিছু করতে পারছেন? এই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম অফ করে দিয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম অফ করে দিয়েছিল, আবার অফ করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি বা আমরা কি কিছু করতে পারছি? সেকেন্ড টাইম যখন বন্ধ করছে, আবার যখন অন করছে, কিছু কি করতে পারছি? কি করতে পারছি? মানববন্ধন, রিকোয়েস্ট, লেটার দেওয়া, চিঠি দেওয়া, এর বাইরে আর কি করতে পারবেন বলেন? তো স্বাভাবিকভাবে লিখিত কোনো সিদ্ধান্ত আসা ছাড়া আপনি কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেবেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনারা খুব ভুল করেন, ছেলে মেয়ের থেকে সবাই খুব ভুল করেন। সেটা হলো,
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো উৎস থেকে আপনারা নিউজ দেখেন এবং সেটা বিশ্বাস করেন। যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে, আরে বাবা সেই 20 বছর আগে কোন ডাটা, কোন সিলেবাস, কোন রুটিন তারা লিখে রাখছে আর এখন আপডেট হয়ে গেছে, এখন আপনি ভুল ওয়েবসাইট দেখে বলতেছেন কেন ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আইসিটি আছে, আরে ভাই আইসিটি তো বাদ দিয়ে দিয়েছে, আরে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো মানে রিটেন আছে, আরে ভাই রিটেন 1 বছর নিয়েছে, সেটা সেই কবে 2018-19 সরি এই আমার সালটা মনে নেই, সম্ভবত 19-20 সেশনে রিটেন নিয়েছে, সেটা সেই কবে একবার নিয়েছে। তো এই যে নিউজগুলো আপডেট হলো, এই আপডেটগুলো আপনাকে দেখতে হবে না, এই আপডেট আপনি অন্য ওয়েবসাইট থেকে দেখবেন, অন্য ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। ও ভাই আমি গুগলে দেখছি, তো গুগলে দেখছেন তো কি হয়েছে, গুগলে কি ভুল থাকতে পারে না? আপনি কই দেখবেন? আপনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখবেন। এখন এইগুলো কেন করবেন জানেন? আপনি ভালো থাকার জন্য, আপনার ভালো থাকার জন্য, যাতে ভুল ইনফরমেশন আপনার মাথার মধ্যে না আসে। ওকে, চান্স পাওয়ার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আপনারা বুঝতেই পারেন না। এবার আসেন আরও কিছু বিষয় আছে। বিজ্ঞাপন, আপনারা মনে করেন ও অমুকের কাছ থেকে ফার্স্ট হয়েছে, ওর কাছেই পড়তে হবে, বিলিভ করেন জীবন গেলেও ওই আপনি যেটা চাচ্ছেন, যে আশায় গেছেন সে অনুসারে কিচ্ছুই পাবেন না, এবং এটা পাওয়া যায় না। বিজ্ঞাপন, চাটুকারিতা, বিভিন্ন মন ভোলানো কথা, মোবাইল ফোন, ইন্টারনেট এবং রিলেশনশিপ, অল্প বয়সে বেশি পাকলে যা হয়, এই কাজগুলা যার মধ্যে থাকবে, এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েদের মধ্যেই এই জিনিসগুলো থাকে, এবং ফাইনালি তারা সেম কথা, ওই যে দেখালাম তো ডাটা, 40 পে পাস করতে পারে না, অথচ তাদের ভাবসাব দেখলে মানে কি বলবো, এই যে দেখেন এ প্লাস পাইছে, এই যে দেখেন এ প্লাস কতগুলো পাইছে, মানে এ প্লাস পাওয়ার পর তাদের ভাব দেখে বাঁচাই যায় না, ঠিক আছে, এবং তাদের কথাবার্তার আচার আচরণগুলো টোটালি অন্য হয়ে যায়। আমি সেই সকল ছেলে মেয়েদের বলতে চাই, কুল ডাউন বাবা, কুল ডাউন, একটু ধৈর্য ধরো, ঠিক আছে, অহংকারটা যত পারো অ্যাভয়েড করে কাজের কাজটা করার চেষ্টা করো, তাহলে ভালো করবে ইনশাল্লাহ। কারণ তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে সাকসেসের হার খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ, সুতরাং সতর্ক হবো বলে আশা করি। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাইছিলাম, তোমরা ছেলেমেয়েরা অল্প বয়সে যে কাজটা করো সেই কাজগুলো থেকে বিরত থাকবা। যেমন ভুল বুঝে মানে কিছু মগজ ধুলাই কথাবার্তা শুনে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত না, বই কেন, হ্যাঁ, যেমন হিসাব বিজ্ঞান, আরে ভাই সকল বিশ্ববিদ্যালয় একই হিসাব বিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হিসাব বিজ্ঞান আবার আলাদা, ঢাকার বিশ্ববিদ্যালয়ের জন্য হিসাব বিজ্ঞান আবার আলাদা নাকি? না, আলাদা না, সব একই, সব একই। কিন্তু আমি বললাম না না একই না, তো এখন আমার কথাটা বিশ্বাস করলো, আমি তোমার বুঝালাম, আমার কথাটা বিশ্বাস করলো, আরে ভাই তুমি যাচাই করো না কেন? এই যাচাইটা তোমরা করো না, ফাইনালি তোমরা ভুল সিদ্ধান্ত নাও, বিভিন্ন ধরনের উদ্ভট টাইপের ভুল বই কেন এবং পড়ো, শেষ করো, এবং ফাইনালি ফাঁদে পড়ো। তোমাদের এখানে স্পষ্ট একটা বলি, হ্যাঁ হিসাব বিজ্ঞান একই, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আলাদা। কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে কেউ তোমাকে বলবে না, কারণ সে নিজেই জানে না যে ঢাকার কোশ্চেন প্যাটার্ন আলাদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন আলাদা, কারণ সে কোশ্চেন অ্যানালাইসিস করেনি। অর্থাৎ আমি এটা স্পষ্ট বার্তা দিতে চাই, স্পষ্ট, যত যত যোগ্য লোক আমাদের দেশে নেই, এবং যারা আছে তারা খুবই রেয়ার, এবং তারা হাইডে চলে গেছে, কারণ আমরা তাদেরকে বকা দেই, তাদেরকে আমরা কি করি, আনইন্সপায়ার্ড করি, তাদেরকে আমরা অপমানিত করি, তাদেরকে আমরা গালিগালাজ করি, ফাইনালি তারা ভালো কাজটা করা থেকে সাইলেন্ট হয়ে থাকে। এবং চাটুকারিতায় দেশ ভরা, স্বাভাবিকভাবে চাটুকারিতায় সবাই রিসিভ করে, প্রথমে মনে করে যে না সব কিছু তো ভালোই চলতেছে, পরে এসে ধোকা খায়, এবং ফাইনালি ওই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে পড়ে থাকে, এবং এটা নিয়ে প্রতিবাদও করে না। আর যা প্রতিবাদ হয় ভালো লোকদের সঙ্গে প্রতিবাদ হয়, কিন্তু বাস্তবিক অর্থে সত্যটা তিতা হয়। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো ছেলেমেয়েদের বুঝতে হবে। মোবাইল ফোন, ও মাই গড, আমি কি বলবো, মোবাইল ফোন আপনাদের চান্স পাওয়ার ক্ষেত্রে এত বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলার বাইরে। মোবাইল ফোন, ইন্টারনেট, অর্থাৎ সময় কোন পাশে নিয়ে যাবে বলার বাইরে। রিলেশনশিপ, এমন কোনো দিন নাই যে ঝগড়া লাগবে না, স্বাভাবিকভাবে ঝগড়া লাগলে জীবনগুলো আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না, ফাইনালি তারা ব্যর্থ হচ্ছে। এবার আসেন আর কিছু কথা বলো, মোস্ট ইম্পর্টেন্ট আরও কিছু কথা আছে। চান্স পেতে গেলে দেখেন পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু আমি দেবো না, আমি পারি, আমি টিচার আপনার বা আপনার বড় ভাই, পড়াই শিখাই, আমি পারি, আপনার অন্য বড় ভাইরা পারে, আপনার কোচিং প্রতিষ্ঠানের বড় ভাইরা পারে, তো পরীক্ষা কে দেবে? আপনাকে দিতে হবে, আমি আপনার পরীক্ষা দেবো না। যেহেতু আপনাকেই পরীক্ষা দিতে হবে, স্বাভাবিকভাবে পরীক্ষার হলে আপনাকে পারফর্মস করতে গেলে আপনাকেই পড়তে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে ভাই। কিন্তু তোমরা ছেলেমেয়েরা কি করো, মনে করো যে না আমি অমুক ভাইয়ের কাছে পড়ি, অমুক কোচিংয়ে পড়ি, ওই কোচিংয়ে মনে আমাকে চান্স পাই দিবে, ওই কোচিংয়ে মনে আমার পড়াটা করাই দিবে। এগুলো জীবন গেলে সম্ভব না। তোমার চান্স তুমিই পাবা, তোমাকেই পরীক্ষাতে বসতে হবে, এখানে অন্য কোনো স্কোপ নাই। স্বাভাবিকভাবে পরীক্ষা ভালো করতে গেলে তোমাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। চান্স কেউ কাউকে পাইয়ে দেয় না, এটা সম্ভব না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন শিক্ষার্থী তার নিজ যোগ্যতায় চান্স পায়। এখানে যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা একটু অবদান রাখি।
হ্যাঁ আমাদের আর কাছে অনেক ছেলে মেয়েই পড়ে, এই যে এত হাজার হাজার ছেলে মেয়েরা পরীক্ষা দিতেছে আপনাদের দেখায়, এই যে দেখায় এগুলো দেখেন কত হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতেছে দেখেন তো এগুলা। এই যে দেখেন সায়েন্সের 1,17,957 জন, এই যে 1,10,337 জন, আমাদের কমার্সের 41,368 জন, 30,693 জন। এই যে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিতেছে, এরা কি কোচিং করে না, এরা কি পড়ে না, আমাদের কাছে কি পড়ে না? তো এই অবস্থা কেন, এই অবস্থা কেন? আমি যদি সবকিছু করে দিতে পারতাম, ছেলে মেয়েদের যদি কোনো এখতিয়ার না থাকতো, তাদের যদি দায়বদ্ধতা না থাকতো, তাহলে এই অবস্থা কেন? আমার কাছে যারা পড়ে অমুক কোচিং প্রতিষ্ঠানে যারা পড়ে সবারই তো চান্স পাওয়ার কথা ছিল, সবারই তো ভালো করার কথা ছিল। বাস্তবিকতা কি ঘোড়ার ডিম, অর্থাৎ একটা ছেলে মেয়ে তার নিজ যোগ্যতায় চান্স পায়। এখানে আমরা শুধুমাত্র তাদের যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে একটু অবদান রাখি মাত্র, এবং এই কারণে আমি কোনো ছেলে মেয়েদের সাকসেস নিয়ে বিজ্ঞাপন করি না, এটার পক্ষেও না। তোমাদের ছেলে মেয়েদের আমি অনুরোধ করব, বিজ্ঞাপন দেখে চাটুকারি কথা দেখে মজে যায় না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পড়াশোনাটা সম্পূর্ণটা বেসিক রিলেটেড, সঠিক গাইডলাইন দরকার, সেই গাইডলাইন আমি দেবো, তোমরা চ্যালেঞ্জে থাকো। তোমাদের সঠিক গাইডলাইন অনুসরণ করে নিজেকে পরিশ্রম করতে হবে, আর কোচিং করতে হবে, পড়তে হবে, এটা সেটা হ্যান ত্যান এগুলো না। পড়াশোনা নিজের কাছে তোমাকে নির্দিষ্ট রুটিন মেনটেন করতে হবে। যেমনটা এই যে 30 দিনের রুটিন করে দিয়েছে, এই 30 দিনের যে টপিকসগুলো আমি ইনক্লুড করে দিয়েছি, এর বাইরে কোশ্চেন হয় না, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। আর তোমরা যদি মনে করো যে শর্টকাট কোনো ওয়ে আছে, কোশ্চেন পাওয়া যায়, এটা হয়েছে সেটা হয়েছে, বিষয়টা এমন না। কোশ্চেন বেসিক থেকে করা হচ্ছে, বিগত 2-3 বছর ধরে বেসিক কোশ্চেন করা হচ্ছে, প্রায় অনেকগুলো কোশ্চেন, কোনো গাইড বই নেই। অর্থাৎ একজন শিক্ষার্থী হিসেবে তুমি শিখে আসছো কিনা এটা জাস্টিফাই করার চেষ্টা করতেছে স্যার, অর্থাৎ নতুন ক্রিয়েটিভ কিছু দিতেছে। এখন নতুন ক্রিয়েটিভ জিনিসগুলো আমরা টিচাররা পারতেছি, কেন পারতেছি? কারণ আমাদের বেসিক স্ট্রং। তুমি পারতেছো না কেন? তুমি কেন ব্যর্থ হচ্ছ? কারণ তুমি নির্ভরশীল, আমাদের উপর নির্ভরশীল, পড়তেছো না, কমন পাওয়ার জন্য বই পড়তে চাচ্ছ। যেমন এই যে এখানে বলতেছি নির্ভরশীলতা কমাতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে না অমুকের কাছে পড়লে আমি পাশ করব, অমুক কোচিংয়ে গেলে আমার চান্স হবে, ওখানে গেলে আমার ভালো হবে। এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা টোটালি কমাই দাও ভাই। নিজে করো, নিজে পারো, নিজে শেখো, তাহলে ভালো করতে পারবা। কমন পাওয়ার জন্য বই পড়া, এইটা যে এত পরিমাণে জঘন্য একটা অভ্যাস, প্লাস যখনও তোমার একটা সিদ্ধান্ত বলার বাইরে। কমন পাওয়ার আশায় যখনই তুমি পড়াশোনা করতে যাবে, এক কথায় স্বার্থলোভী তোমার কোনো বন্ধু তোমার সঙ্গে স্বার্থর জন্য মেশে, তুমি এটা বুঝতে পারলা, টাকার পাত্তা দিবা। অবভিয়াসলি তুমি কমন পাওয়ার আশায় বই পড়তেছো, অর্থাৎ মাথায় না নিয়ে কমন পাওয়ার জন্য পড়তেছো, স্বাভাবিকভাবে ওই জিনিসটা তোমাকে পাত্তা দিবে না, অর্থাৎ তোমার মাথায় থাকবে না, ফাইনালি তুমি ধরা খাবা। এবং এইটাই হচ্ছে, ও অমুক বই থেকে কোশ্চেন কমন, 100% কোশ্চেন কমন, 30টার মধ্যে 28টা 100% কমন, এটা সেটা হ্যান ত্যান। আরে ভাই ওই বইগুলো প্রায় 600-700 মানে 668-1100 পেজের, খেয়াল করে দেখো। তাহলে কমন পাওয়ার জন্য না, এবং এই এত বড় বই থেকে সব জায়গা থেকে কোশ্চেন করে না, কিছু নির্দিষ্ট টপিক থেকে কোশ্চেন, ওই জিনিসগুলো তোমাকে জানতে হবে। অর্থাৎ পড়া অনেক, কিন্তু ওই পড়াগুলোর মধ্যে থেকে কোনটা বাদ দিতে হবে সেটা জানতে হবে তোমাকে, এবং যে জানে তার কাছে ডিরেকশন নিতে হবে। তাহলে তোমাদের কমন পাওয়ার উদ্দেশ্যে বই পড়া বন্ধ করতে হবে। হিংসা করা, অহংকার করা, অন্যর সঙ্গে নিজেকে তুলনা করা টোটালি বন্ধ করতে হবে। এই জিনিসগুলা অন্যরা কি করে করুক। দেখো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কতগুলো জানো? ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থীদের একটু দেখাই। এই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট সিট সংখ্যা আমাদের কমার্সের, আর বা সায়েন্স আর্টস মানবিক মিলে সম্ভবত 52,000 সামথিং সিট আছে, সায়েন্সের বেশি সিট আছে। এগুলো হচ্ছে আমাদের কমার্সের সিট, প্রায় 66,685টা সিট আছে আমাদের ফার্স্ট টাইম শিক্ষার্থীদের জন্য। একই সঙ্গে সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সিটও কিন্তু এখানে আছে, যে সেকেন্ড টাইমদের সিট উপরে আছে, এই যে 5,161 এই সিট আছে। তো আমার কথা হলো, তুমি কেন নিজেকে অন্যর সঙ্গে তুলনা করবা? তুমি কেন অন্যর সঙ্গে নিজেকে ঝামেলা জড়াবা? তোমার একটা সিট দরকার, তুমি কেন এক্সট্রা টেনশন করবা যে অন্য বেশি পড়লো, বেশি কোচিং করতেছে, বেশি বই পড়তেছে, অমুক ভাইয়ের কাছে পড়ে, তমুক ভাইয়ের কাছে পড়ে। আরে ভাই এগুলো দেখে তোমার লাভ কি? তোমার সিট দরকার কয়টা? একটা। তো বাকি সিটগুলো বাকিদের দিয়ে দাও। পরীক্ষার্থী হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী, তো কি হয়েছে? তোমার সিট কয়টা দরকার? একটা দরকার, তো বাকিগুলো অন্যদের দিয়ে দাও। তুমি একটা সিট নিয়ে টানাটানি করো, তোমার সিটটা নিয়ে তুমি ঠিক রাখো। তো এটা হলো মূল বিষয়। হিংসা, অন্যদের সঙ্গে প্রতিযোগী হিসাবে নিজেকে নামা যাবে না। তুমি এটা দেখবা যে তুমি আজ কোন জায়গায় আছো, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ। তুমি 100-র মধ্যে নিজে নিজে পরীক্ষা দাও, কত পাচ্ছ? 40। তাহলে তোমাকে চান্স পেতে গেলে, টপ লিস্টে থাকতে গেলে তোমাকে 80 পেতে হবে। তাহলে মাঝখানে যে 40 গ্যাপ, এটা ফিল আপ করো। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে ভাই। আরও অনেকগুলো কথা আছে, এগুলো স্টেপ স্টেপ বলবো। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং সঠিক গাইডলাইন ফলো করতে হবে।
এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধৈর্যশীল তো অবভিয়াসলি হতে হবে, ভালো লাগবে না, অসুস্থ বা খাইতে পারবা না, মানে বাসা থেকে উঠে বিভিন্ন অঞ্চলে এসে কোচিং করবা, ম্যাচে গোসল করার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ঠিক মতো ঘুমানোর জায়গা নেই, খাবার গন্ধ করে, ঠিক আছে, রাত্রে ঘুম ধরে না, লাইট জ্বলে, হ্যান করে ত্যান করে, নানান ধরনের সমস্যা। যত কিছুই হোক না কেন তোমাকে ধৈর্যশীল হতে হবে, আত্মবিশ্বাস নিয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে পড়াশোনা করতেই হবে। পরিশ্রম না করলে তুমি কাজের কাজ কিচ্ছু হবে না, এবং সেটা অবভিয়াসলি রেগুলার রুটিন মেনটেন করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই লাস্টের পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। রুটিন মেনটেন করে রেগুলার পড়াশোনা করতে হবে, সেটা অবভিয়াসলি আত্মবিশ্বাস নিয়ে, অবভিয়াসলি ধৈর্য নিয়ে, অবভিয়াসলি সঠিক গাইডলাইন অনুসারে। তো এই ছিল বিষয়, আমি জাস্ট বিস্তারিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম। রেড অ্যালার্ট হিসেবে কিছু নেগেটিভ কাজ করতে বারণ করলাম, আর অপরদিকে কিছু কাজ করতে অনুরোধ করলাম, কিছু কাজ মেনটেন করার চেষ্টা করলাম। এই হচ্ছে চান্স পাওয়ার জন্য সবচেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি। যদি আপনারা এই চারটার পরিবর্তন দেখতে চান, আমি বলবো আমি যে বিষয়গুলো আলোকপাত করলাম এর বাইরে গিয়ে আপনি একটা চুল পরিমাণ অ্যামাউন্টও চেঞ্জ করতে পারবেন না, বরং আর ফেলের সংখ্যা বেড়েই যাবে। তো আপনাকে ভালো কিছু করতে হলে অবভিয়াসলি এই কাজগুলো আপনাদের করতে হবে। আর বারবার বলবো, বিভিন্ন ধরনের নিউজ আসবে, সব নিউজ মাথায় নেওয়ার দরকার নাই, আপনাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আপনারা ভালো কিছু করতে পারবেন না। অনেক বিষয় বললাম, আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আরও, আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো। আপনারা দ্রুত কমেন্ট করবেন, সেগুলো নিয়ে ভিডিও হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।